নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি এসএসটি পেডাগজি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো শুরু করছি আজকে ভিডিওর প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে সমাজবিদ্যার মূল আলোচ্য বিষয় কী। খুব ইম্পর্ট্যান্ট এই কোয়েশ্চেনটা, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন পুরো ভিডিওটা। সমাজবিদ্যার মূল আলোচ্য বিষয় কী? সমাজবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে মানুষ, তার সামাজিক জীবন, আচার আচরণ, পারিপার্শ্বিক পরিমণ্ডল, সাংস্কৃতিক বিষয়সমূহ প্রভৃতি। এগুলো হচ্ছে কিন্তু সমাজবিদ্যার মূল আলোচ্য বিষয়, ঠিক আছে? মানুষ, তার সামাজিক জীবন, আচার আচরণ, পারিপার্শ্বিক পরিমণ্ডল, সাংস্কৃতিক বিষয়সমূহ, এগুলো নিয়েই কিন্তু সমাজবিদ্যা কী করে আলোচনা করে। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সমাজবিদ্যার কোন বিষয়কে সেতু বন্ধনকারী বা সংযোগ স্থাপনকারী বিষয় বলে অভিহিত করা হয়। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। আর এই কোয়েশ্চেনটা এক্সামে আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, সেক্ষেত্রে আপনাদের এটাকে মাথায় রাখতে হবে। সমাজবিদ্যার কোন বিষয়কে সেতু বন্ধনকারী বা সংযোগ স্থাপনকারী বিষয় বলে অভিহিত করা হয়, সেটা কিন্তু ভূগোল বিষয়কে কিন্তু সেতু বন্ধনকারী বা সংযোগ স্থাপনকারী বিষয় বলে অভিহিত করা হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে সর্বপ্রথম কে অনুবন্ধ পদ্ধতিতে বা কোরিলেশন পদ্ধতিতে শিক্ষণের কথা বলেছেন। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা, অবশ্যই সেক্ষেত্রে মনে রাখবেন এই কোয়েশ্চেনটা। তো এখানে সমাজবিদ্যার ক্ষেত্রে অনুবন্ধ পদ্ধতিতে বা কোরিলেশন পদ্ধতিতে শিক্ষণের কথা যিনি বলেছিলেন, ওনার নাম হচ্ছে হারবার্ট, ঠিক আছে? হারবার্ট কিন্তু সমাজবিদ্যার ক্ষেত্রে কোরিলেশন শিক্ষণের কথা বলেছিলেন। তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে অল নলেজ ইজ ওয়ান ইউনিট, কথাটি কে বলেছেন? এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। সেটা সঠিক আনসার হবে হারবার্ট। অল নলেজ ইজ ওয়ান ইউনিট কথাটি বলেছিলেন হারবার্ট। তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সমাজবিদ্যার ক্ষেত্রে কে বিভিন্ন বিষয়ের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন। সমাজবিদ্যার ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার গুরুত্ব আরোপ করেছিলেন কিন্তু জন ডিউই। এটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু গুরুত্বপূর্ণ এবং এক্সাম ওরিয়েন্টেড এবং ইউনিক রাখার আমি চেষ্টা করেছি, যাতে করে আপনাদের উপকারে আসে, ঠিক আছে? এবার আমি মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সমাজবিদ্যার ক্ষেত্রে ভূগোলের কেন্দ্রীয় বিষয় কী? তো আমরা কী হবে, সঠিক আনসারটা হবে স্থান বা প্লেস, ঠিক আছে? সমাজবিদ্যার ক্ষেত্রে ভূগোলের কেন্দ্রীয় বিষয় হবে স্থান। তারপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে সমাজবিদ্যার ক্ষেত্রে ইতিহাসের কেন্দ্রীয় বিষয়টির নাম কি? তো মনে রাখবেন, ইতিহাসের কেন্দ্রীয় বিষয় হচ্ছে সময় কিংবা কোনো ইভেন্ট হয়ে যাবে সমাজবিদ্যার ক্ষেত্রে কেন্দ্রীয় বিষয়। তারপর আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সমাজবিদ্যার ক্ষেত্রে ভাষাবিদ্যাগত ভূগোলের আলোচনার বিষয়বস্তু কী? সমাজবিদ্যার ক্ষেত্রে ভাষাবিদ্যাগত ভূগোলের আলোচনার বিষয়বস্তু কী হবে? সেক্ষেত্রে সঠিক আনসার হবে ভাষার মধ্যে আঞ্চলিক তারতম্য হবে সমাজবিদ্যার ক্ষেত্রে ভাষাবিদ্যাগত ভূগোলের আলোচনার মূল বিষয়বস্তু। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং অনেকটাই ইউনিক কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। তারপর আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে অ্যাসেসমেন্ট কথাটির আবিধানিক অর্থ কী? অভিধানিক অর্থ কী? তো অ্যাসেসমেন্ট কথাটির অভিধানিক অর্থ হচ্ছে কোনো কিছুর পরিমাণ নির্ধারণ করা। কোনো কিছুর পরিমাণ নির্ধারণ করাই হচ্ছে অ্যাসেসমেন্ট কথাটির আবিধানিক অর্থ, ঠিক আছে? তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে প্রোভাইডিং গাইডেন্স অ্যান্ড ফিডব্যাক টু দ্য লার্নার কথাটি কিসের সঙ্গে যুক্ত? এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রোভাইডিং গাইডেন্স অ্যান্ড ফিডব্যাক টু দ্য লার্নার, শিক্ষার্থীদের কাছ থেকে আমরা কি পাবো? ফিডব্যাক পাবো। গাইডেন্সের মাধ্যমে আমরা কি পেতে পারি? ফিডব্যাক পেতে পারি। সেটা কিসের সঙ্গে যুক্ত? সেটা কিন্তু অ্যাসেসমেন্টের সঙ্গে যুক্ত রয়েছে, ঠিক আছে? তারপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে অ্যাসেসমেন্ট এর মাধ্যমে কয় ধরনের উদ্দেশ্য পূরণের কথা বলা হয়? তো অ্যাসেসমেন্টের মাধ্যমে কিন্তু 2 ধরনের উদ্দেশ্য পূরণের কথা বলা হয়ে থাকে। তারপর মুভ করছি আমরা 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে অ্যাসেসমেন্ট কী ধরনের প্রক্রিয়া? মনে রাখবেন, অ্যাসেসমেন্ট একটি চলমান ও দীর্ঘকালীন প্রক্রিয়া হচ্ছে অ্যাসেসমেন্ট। আমি আবারও বলছি কোয়েশ্চেন আনসারটা, চলমান ও দীর্ঘকালীন প্রক্রিয়া হলো অ্যাসেসমেন্ট, ঠিক আছে? এবার আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে প্রকৃতিগত দিক থেকে অ্যাসেসমেন্ট কী? তো মনে রাখবেন, প্রকৃতিগত দিক থেকে অ্যাসেসমেন্ট হলো একটা ডায়াগনস্টিক, ঠিক আছে? ডায়াগনস্টিক হলো অ্যাসেসমেন্ট। তারপর 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শ্রেণীকক্ষে পাঠদান প্রক্রিয়াকে আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে সবচেয়ে উপযোগী বিষয় কোনটি?
তো মনে রাখবেন শ্রেণীকক্ষে পাঠদান প্রক্রিয়াকে আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে সবচেয়ে উপযোগী বিষয় যেটা সেটা হচ্ছে শিক্ষণ পদ্ধতি। এই কোয়েশ্চেনটা কিন্তু টিটেট পেপার 2 এর ক্ষেত্রে 2017 বোধহয় 2017 এই কোয়েশ্চেনটা এসেছিল, কিংবা 2018 একটু চেক করে নেবেন। এই কোয়েশ্চেনটা কিন্তু এসেছিল, অবশ্যই মনে রাখবেন শিক্ষণ পদ্ধতি হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। তারপর আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সবচেয়ে নির্ভরযোগ্য ও যথার্থ পরীক্ষা কোনটি। সবচেয়ে নির্ভরযোগ্য এবং যথার্থ পরীক্ষা যেটা হচ্ছে সেটা হচ্ছে নৈর্ভিত্তিক পরীক্ষা। এটাও কিন্তু টিটেটের ক্ষেত্রে এসেছিল, অবশ্যই একবার চেক করে নেবেন আপনারা। সবচেয়ে নির্ভরযোগ্য ও যথার্থ পরীক্ষা হচ্ছে নৈর্ভিত্তিক পরীক্ষা। তারপর আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সমাজবিদ্যা হলো একটি। সমাজবিদ্যা কী ধরনের বিজ্ঞান, সেটা হচ্ছে একটা প্রাকৃতিক বিজ্ঞান। আমরা সবাই জানি, যারা যারা জানেন না অবশ্যই একবার জেনে নেবেন, সমাজবিদ্যা হলো একটা প্রাকৃতিক বিজ্ঞান। তারপর 17 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে শিশু সমাজবিদ্যার অধ্যয়ন প্রথম কার কাছ থেকে আয়ত্ত করে। শিশু সমাজবিদ্যার অধ্যয়ন প্রথম কার কাছ থেকে আয়ত্ত করে, সেটা হচ্ছে তার পরিবারের কাছ থেকে। ঠিক আছে, পরিবারের কাছ থেকে সমাজবিদ্যার অধ্যয়নটাকে আয়ত্ত করে থাকে। ঠিক আছে, পরিবার যদি অপশানে না থাকে কিংবা মা বাবা যদি থাকে, সেক্ষেত্রে মা বাবাই হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সমাজবিদ্যা শিক্ষার মাধ্যমে শিক্ষক কীভাবে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে চান। তো মনে রাখবেন, এটা সঠিক আনসার হবে সুনাগরিক। সমাজবিদ্যা শিক্ষার মাধ্যমে একজন শিক্ষক তার যে শিক্ষার্থী রয়েছে তাকে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে চান সুনাগরিক হিসাবে। তারপর 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সমাজের পট পরিবর্তনে সমাজ সংস্কারকের আবির্ভাব হলো একটি মুখ্য প্রভাবক। ঠিক আছে, একটি মুখ্য প্রভাবক হিসেবে সেক্ষেত্রে কাজ করে থাকে। তারপর আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অবশ্যই সেটা মনে রাখবেন। সমাজ হলো ব্যক্তির সমষ্টি, কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন কিন্তু কিসবার্গ। কিসবার্গ কিন্তু সমাজ হলো ব্যক্তির সমষ্টি এই কথাটা বলেছিলেন। তারপর আমরা 21 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা আছে সমাজ তত্ত্বের জনক কাকে বলা হয়। তো অবশ্যই সেটা সঠিক আনসার হবে সমাজতত্ত্বের জনক যিনি ছিলেন তিনি হলেন প্লুটো। প্লুটোকে কিন্তু সমাজতত্ত্বের জনক বলা হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মানব সমাজের উৎপত্তি, গঠন এবং উন্নয়ন নিয়ে আলোচনা করে কে। তো মানব সমাজের উৎপত্তি, গঠন এবং তার যে উন্নয়ন নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে সমাজবিদ্যা। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে একটি সমাজের সাধারণ নিয়মকানুন শেখাকে কি বলা হয়। একটি সমাজের বিভিন্ন ধরনের নিয়মকানুন রয়েছে, সেই যে নিয়মকানুন শেখাকে আমরা সাধারণত সামাজিকীকরণ বলে থাকি, শিশু সামাজিকীকরণ বলে থাকি। তারপর 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সোশ্যাল স্টাডি ইন্ডিকেটস টু দ্য সাবজেক্ট ম্যাটার অফ উইচ ফ্যাক্টস অ্যান্ড এইমস আর এসেনশিয়ালি সোশিয়াল। উক্তিটি কে করেছেন? খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা মনে রাখবেন। এই যে ডেফিনেশনটা দিয়েছিলেন সমাজবিদ্যার ক্ষেত্রে সেটা দিয়েছিলেন ওয়েসলি। ঠিক আছে, ওয়েসলি হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কোন বিষয়ের উপর সমাজবিদ্যা বেশি গুরুত্ব দেয়। অবশ্যই মনে রাখবেন সেটা হচ্ছে ব্যবহারিক বিষয়ের উপর সমাজবিদ্যা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এটা একটা ইউনিক কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে সমাজবিজ্ঞানের মাধ্যমে একটি শ্রেণীকক্ষে কী পড়ানো হয়। সমাজবিজ্ঞানের মাধ্যমে একটি শ্রেণীকক্ষে কী পড়ানো যায়, সেখানে মানুষের সামাজিক ক্রিয়াকলাপ সম্পর্কে পড়ানো হয়। ঠিক আছে, মানুষের সামাজিক ক্রিয়াকলাপ সম্পর্কে সমাজবিজ্ঞানের মাধ্যমে শ্রেণীকক্ষে পড়ানো হয়। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসামূলক প্রকল্পের উদ্গাতাকে। আউ সুবেল হলেন বৈজ্ঞানিক অনুসন্ধিৎসামূলক প্রকল্পের উদ্গাতা, মনে রাখবেন। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে অ্যাসেসমেন্ট এবং মূল্যায়ন শব্দ দুটি হলো। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা অনেকটাই ইজি, আবার নতুবা আমরা বলতে পারি অনেকটাই ডিফিকাল্ট, কেননা অপশন এক কোয়েশ্চেনের ক্ষেত্রে টিটেটের ক্ষেত্রে এমনভাবে সেট করা থাকে, দেখলেই মনে হবে এই কোয়েশ্চেনটা তো একদম ইজি। আসলে কিন্তু যখনই আপনি অপশনের দিকে তাকাবেন তখন দেখবেন অনেকটা ডিফিকাল্ট হয়ে গেছে এই কোয়েশ্চেনের সঠিক আনসারটা বের করতে। সেই কারণে এখানে আমি ইজি, মডারেট এবং ডিফিকাল্ট সবটাই আমি কভার করার চেষ্টা করেছি। অ্যাসেসমেন্ট এবং মূল্যায়ন শব্দ দুটি হলো সম্পূর্ণ একটি আলাদা শব্দ। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মূল্যায়নের কাজ কী। তো মূল্যায়নের কাজ হচ্ছে শিক্ষণকে একটি নির্দিষ্ট ধাপ বা স্তরে পৌঁছানো। ঠিক আছে, শিক্ষণকে একটি নির্দিষ্ট ধাপ বা স্তরে পৌঁছানো হচ্ছে মূল্যায়নের কাজ। তারপর আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কাদেরকে নিয়ে সমাজবিজ্ঞান গড়ে ওঠে। সমাজবিজ্ঞান কাদেরকে নিয়ে গড়ে ওঠে? একটা সমাজ, মানুষ এবং দেশ বা জাতিকে নিয়েই একটা সমাজবিজ্ঞান গড়ে ওঠে। ঠিক আছে, তো এই ছিল সোশ্যাল স্টাডি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট, ইউনিক এবং এক্সাম ওরিয়েন্টেড 30 কোয়েশনস।
আশা করছি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডিজ চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান এই কামনাই করছি।